ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমি নাকি পদত্যাগ করে দিয়েছিলাম, রামনবমীর আগে বড় বার্তা দিয়ে এটা কি বললেন মমতা। বিজেপির 4 জন সাংসদ তৃণমূল কংগ্রেসে আসছেন, বড় তথ্য ফাঁস করলেন কুণাল। উনি তো একটু এদিক ওদিক করেন, স্ট্যান্ড ঠিক করা উচিত, অর্জুনকে পরামর্শ দিলীপের। আরও 8 জেলায় বিজেপি সভাপতি বদল, রাজ্য সভাপতি নিয়ে কৌতূহল আরও বাড়ল। ভাটপাড়ায় বোমাগুলি কাণ্ডে অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সামনেই রামনবমী, আর তা ঘিরে চড়ছে বাংলার রাজ্য রাজনীতি। আর এর মধ্যেই নবান্ন থেকে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় বাংলায় ঈদ যেমন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে, তেমনি রামনবমীতেও বাংলায় সবকিছু শান্তিপূর্ণভাবে করতে হবে। কোথাও যাতে অশান্তি না হয় সেই বিষয়েও সতর্ক থাকার কথা বলেন প্রশাসনিক প্রধান। নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হন তিনি, আর সেখান থেকে রামনবমীতেও অশান্তির আশঙ্কার কথা কার্যত শোনা গেল মুখ্যমন্ত্রীর বক্তব্যে। একই সঙ্গে এদিন ফের একবার রাম এবং বাম অর্থাৎ বিজেপি এবং বামেদের তীব্র আক্রমণ শানান মমতা। বলেন, সব ধর্মকে আমি শ্রদ্ধা করি, ধর্ম যার যার, উৎসব সবার, ফলে বাসন্তী পূজা, অন্নপূর্ণ পূজা, রামনবমী সব শান্তিতে যাতে হয় সেই কথাই বলেন। এই ইস্যুতে কথা বলতে গিয়ে এদিন বিজেপিকে তীব্র আক্রমণ শানান। বলেন, ধর্মীয় প্রবণতার নামে একটি নতুন ধর্মের আমদানি হয়েছে, যা কখনোই আমাদের তপোবনে নয়, রামকৃষ্ণ বিবেকানন্দের নয়, শুধুমাত্র দেশকে অশান্ত করার জন্য এবং মানুষের মধ্যে অশান্তি বাঁধানোর জন্য বলে তোপ প্রশাসনিক প্রধানের। ফলে কখনো অশান্তিতে পা না দেওয়ার বার্তা দেন। তার কথায় বাংলার সম্প্রীতির বার্তা কোনো রাজনৈতিক দলকে মানবেন না। রামকৃষ্ণ দেব বেদ বেদান্তে যে কথা লেখা আছে সেই ধর্মকে মেনে চলার কথা বলেন প্রশাসনিক প্রধান। অন্যদিকে সম্প্রতি অক্সফোর্ডে ভাষণ দেওয়ার সময় হিন্দু কিনা তা নিয়ে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীকে পড়তে হয়েছিল। সেই ইস্যুতেও এদিন ফের একবার কথা বলেন মুখ্যমন্ত্রী। জানান, আমাকে বিদেশে গেলে কেন প্রশ্ন করবে আমি কি হিন্দু, ওরা কে, আমি কি বিজেপিকে উত্তর দিতে দায়বদ্ধ। কালকে আবার ছেড়েছে আমি নাকি পদত্যাগ করেছিলাম, আর কত ভুয়ো খবর ছড়াবে। ইতিমধ্যে এই বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে, পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে দাবি। পাশাপাশি মানুষকে সাবধান করে মুখ্যমন্ত্রী বলেন, গুজরাট রাজস্থানের ছবিকে বাংলার বলে চালিয়ে দেওয়া হয়েছিল, এমনকি বাংলাদেশের ছবিকে কিভাবে মুর্শিদাবাদের ছবি বলে চালানো হয়েছিল তা নিয়েও আরো একবার সাধারণ মানুষকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। বলেন, অস্ত্র নিয়ে মিছিল করবেন, পুলিশের নির্দেশ মেনে করবেন, কিন্তু অন্য এলাকায় গিয়ে হামলা করা কাজ নয় বলে স্পষ্ট বার্তা প্রশাসনিক প্রধানের। আসছি পরবর্তী সংবাদে। বিধানসভা নির্বাচন বাংলায় বছর ঘুরলেই এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই আবহে বিজেপির বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে, তাও আবার খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরেই। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল দল বল নিয়ে তৃণমূল কংগ্রেসে এসেছেন। এরকম আরো কয়েকজন বিধায়ক বিজেপির সংস্রব ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসবেন বলে সূত্রের খবর। ইতিমধ্যে কুমারগ্রামের বিধায়কের বিদ্রোহী ফেসবুক পোস্ট সকলে দেখেছেন। সরাসরি দলের সমস্ত পদ ছেড়ে দিয়েছেন তিনি। তাতে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের অস্বস্তি বাড়িয়ে দিল। এবার 4 জন সাংসদ তৃণমূল কংগ্রেসে আসতে চলেছে বলে জানিয়ে দিলেন কুণাল ঘোষ। জানিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। বিজেপি ছেড়ে আবার 4 জন সাংসদ তৃণমূল কংগ্রেসে আসার জন্য তৈরি হয়ে আছেন। এক ঝাঁক বিধায়কও প্রস্তুত দল বদলাতে। কুণাল ঘোষের এই মন্তব্য ঘিরে তৈরি হয় বিস্তর চর্চা। তারই মধ্যে কুমারগ্রামের বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কুণাল ঘোষ আবার বলেন, 2021 সালে বলেছিল আপকি বার 200 বার, যদিও বিজেপি থেমে যায় মাত্র 77 আসনে। 2024 সালেও বলেছিল 30-এর বেশি আসন পাবে, দেখা গেল আসন সংখ্যা 18 থেকে কমে 12 হয়েছে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই ওরা 60 থেকে 50 হয়ে 40 হয়ে যাবে। তার উপাদান সর্বত্র দেখা যাচ্ছে। বিজেপি বিধায়কদের দলের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে, তাদের দূরত্ব বাড়ছে। এরা অনেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, কিছুদিনের মধ্যে 4 জন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। তবে তারা কারা সেটা তৃণমূল কংগ্রেস বা কুণাল ঘোষ খোলসা করেননি। তার মধ্যেই 4 জন সাংসদও আসবেন বলে কুণাল ঘোষ জানিয়েছেন। তাই এগুলি যদি সত্যি হয় তাহলে বিজেপি ফাঁকা হয়ে যাবে। এখন দেখার তৃণমূল কংগ্রেসে কতজন আসে। যদিও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পাল্টা দাবি করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বিধায়করা দল বদল করতে মুখিয়ে আছেন, যদিও এমন নজির এখনো পর্যন্ত চোখে পড়েনি। কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও তৃণমূল কংগ্রেসে আসবেন কিনা সেটা এখনো স্পষ্ট হয়নি। এখন তিনি বিজেপিতে থাকবেন বলেই জানিয়েছেন ফেসবুক পোস্টে। সেখানে শুভেন্দু দিলীপের প্রশংসা করেছেন, কিন্তু নাম নেননি সুকান্ত মজুমদারের। অর্থাৎ তিনি যে সুকান্ত বিরোধী সেটা স্পষ্ট। এখন জেলা সভাপতি নিয়োগ করা নিয়ে বিজেপির অন্দরে ঝামেলা চলছে, তাই বিজেপি বিধায়ক মনোজ ক্ষোভ উগরে দিয়েছেন। এই আবহে কুণাল ঘোষের দাবি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আসছি পরবর্তী সংবাদে।
ভাটপাড়া গুলিকাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ব্যারাকপুরের আদালত। তিনি অবশ্য আগেই দাবি করেছিলেন যে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করে খুন করার চক্রান্ত হচ্ছে, তাই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আদালতে গেছেন অর্জুন। এই প্রথম নয়, আগেও তৃণমূল সরকার এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে তাকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন প্রাক্তন সাংসদ। এই ইস্যুতে তার পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ, যদিও খানিক খোঁচা দিতেও ছাড়লেন না অর্জুনকে। দিলীপের কথায়, যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসেছেন সেদিন থেকেই তার পেছনে লেগে আছে পুলিশ। একবার এসপি 56টি গাড়ি নিয়ে তার বাড়িতে হামলা করেছিল। আসলে বিরোধী কাউকে থাকতে দেবে না, যার একটু শক্তি আছে তাকে শেষ করার চেষ্টা। ওকে টার্গেট করেছে ওরা। অর্জুনকে রাজনীতি করতে দেবে না, কিন্তু তিনি লড়ে আসছেন, পার্টি ওর সঙ্গে আছে। তিনি এও বলেন, অর্জুন সিং এর বিরুদ্ধে যে 100-র বেশি মিথ্যে মামলা রয়েছে তা সকলে জানে, এমনকি আদালতেও জানে। তিনি তো তার বিরুদ্ধে লড়ছেনই, পার্টিও লড়বে, কিন্তু বারবার তাকেই কেন টার্গেট করা হচ্ছে? এই প্রশ্নের জবাবে দিলীপ কার্যত একটু খোঁচাই দেন দলের সহকর্মীকে। স্পষ্ট বলেন, উনি তো একটু এদিক ওদিক করেন, তার জন্য সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষে। অর্জুন সিং এর স্ট্যান্ড ঠিক করা দরকার। দিলীপ ঘোষ যে বরাবরই ঠোঁট কাটা নেতা তা সকলেই জানেন। তিনি নিজেও বলে আসেন যে সত্যি কথা বলতে ভয় পান না, তাই এখন অর্জুন সিং এর দল বদলের রীতি নিয়ে মন্তব্য করতে যে তিনি পিছপা হবেন না সেটাও স্বাভাবিক। 2004 সালে তৃণমূলের টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রথমবার লোকসভা ভোটে লড়েছেন অর্জুন। সেবার সিপিএম এর কাছে হেরে গিয়েছিলেন, তবে পরবর্তী সময়ে তৃণমূলের টিকিটে ভাটপাড়া 4 বারের বিধায়ক হন। কিন্তু 2019 সালে লোকসভা ভোটের আগে অর্জুন বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই টিকিটে লড়ে জেতার পর ব্যারাকপুরের সাংসদ হন। তার 3 বছরের মধ্যে আবার তৃণমূলে যোগ দেন। গত লোকসভা ভোটে অর্থাৎ 2024 সালে ব্যারাকপুর থেকেই তাকে তৃণমূল টিকিট দেবে ভেবেছিলেন অর্জুন সিং, কিন্তু তেমনটা না হয় অর্জুন আবার বিজেপিতে ফেরেন। তাই দিলীপ ঘোষ আদতে কি বলতে চেয়েছেন তা সকলের কাছে পরিষ্কার। আসছি পরবর্তী সংবাদে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেদিকে লক্ষ্য রেখে ইতিমধ্যে ঘর গোছানোর প্রক্রিয়া শুরু করেছে বঙ্গ বিজেপি। সম্প্রতি দোল উৎসবের দিন রাজ্যের 25টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছিল পদ্ম শিবির। এর মধ্যে নতুন মুখ ছিল 17 জনের। এবার আরো 8টি সাংগঠনিক জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হলো। এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বঙ্গ বিজেপি সূত্রের খবর। বাকি 10টি জেলা সভাপতিদের নামও শীঘ্রই ঘোষণা করা হবে। তারপরে রাজ্য সভাপতির নামও ঘোষণা করা হবে বলে খবর। সূত্রের খবর, নতুন 8টি মুখের মধ্যে অধিকাংশই সংঘ ঘনিষ্ঠ। তাৎপর্যপূর্ণভাবে নতুন সভাপতিদের তালিকায় রয়েছে সংগঠনের একাধিক পুরনো নেতাও। এর আগে 25টি সাংগঠনিক জেলার মধ্যে 17টি ছিল নতুন মুখ, যা থেকে স্পষ্ট 26 সালে বিধানসভা ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করতে সংঘ ঘনিষ্ঠ এবং প্রাক্তনদের গুরুত্ব বাড়ানোর প্রক্রিয়া শুরু হলো। এদিন আলিপুরদুয়ার, বহরমপুর, ডায়মন্ড হারবার, হাওড়া গ্রামীণ, মেদিনীপুর, বিষ্ণুপুর, বোলপুর এবং বীরভূম সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়। মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় আনা হয়েছে নতুন মুখ। বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে ইতিমধ্যে কৌতূহল রয়েছে বঙ্গ বিজেপির মন্দরে। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি ওই তালিকায় রয়েছে আরো কয়েকটি নাম। এখন দেখার 26-এর ভোটের আগে শীর্ষ নেতৃত্ব কার হাতে বঙ্গ বিজেপির দায়িত্বভার তুলে দেয়। আসছি পরবর্তী সংবাদে। বোমা গুলিকাণ্ডে ভাটপাড়া নতুন করে উত্তপ্ত হওয়ার পর বিজেপি নেতা অর্জুন সিংকে 3 বার নোটিশ ধরিয়েছিলেন পুলিশ, তবে তিনি হাজিরা দেননি। এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এমনটা জানিয়েছে খোদ অর্জুন সিংই। ব্যারাকপুর এসিজিএম আদালত এই পরোয়ানা জারি করেছে বলে দাবি তার। গত বুধবার ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনায় অর্জুন সিংকে দায়ী করেন স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। এরপরে বোমা গুলিকাণ্ডে তদন্তে অর্জুনের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ কিছু জিনিস বাজেয়াপ্ত করে। তারপরে একাধিকবার তলব করা হয় তাকে। ইতিমধ্যে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। দাবি করেছিলেন মিথ্যে মামলায় গ্রেফতার করে জেলের মধ্যে খুনও করতে পারে তাকে। তবে এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পুলিশের তরফে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছিল। তবে পরে অর্জুন নিজেই জানিয়েছেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। গত সপ্তাহে এই ঘটনায় একজন আহত হয়েছেন, যদিও তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি। সোমনাথ শ্যাম সরাসরি অর্জুন সিং এর বিরুদ্ধেই গুলি চালানোর অভিযোগ তুলে দাবি করেছিলেন যিনি গুলিবদ্ধ হয়েছেন তাকে মারধরও করা হয়েছিল আগে। গুলি চললে পুলিশ ডাকা হয় এবং তারা পরিস্থিতি সামাল দেন। অর্জুন সিং এর পাল্টা দাবি, পুলিশের সামনে দুষ্কৃতীরা 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়েছে। তার বাড়িতেও বোমা ছোড়া হয়েছে। তৃণমূলের লোকেরাই এই কাজ করেছে বলে দাবি করেন তিনি।